স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছে আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, তার এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এ সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখেন। আবারও আলোচনায় নারীর পোশাক। বাংলাদেশ ব্যাংক শুরুতে এক বিজ্ঞপ্তিতে নারীর কি পরা যাবে না সে বিষয়ে জানালে বিশেষত সামাজিক গণমাধ্যমে আলোচনা হলে সেটা প্রত্যাহারও করা হয়। যে কোনো প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতেই পারে, কিন্তু নতুন করে ড্রেস কোড চাপিয়ে দেবার বিষয়টি কেন? আজ অন্য পক্ষে আলোচনা নারীর পোশাকের রাজনীতি আর কত। আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন উন্নয়ন পরামর্শক সায়মা চৌধুরী এবং আছেন কথা সাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নারীর পোশাকের রাজনীতি আর কত আজকের আমাদের যে বিষয়টি, আমি সায়মা চৌধুরী আপনাকে দিয়ে যদি শুরু করি, কয়েকটা বিষয় আমি আপনাকে শুরুর আগে আপনাদের দুজনকেই মোটামুটি একটা আউটলাইন দিয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আসলে ধরে আমরা কথা বলতে চাই। কিন্তু তারও আগে যদি শুরুতেই বলি, এই যে আমি বললাম যে নারীর পোশাকের রাজনীতি আর কত, পোশাক একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতির অংশ, এটা আমরা বুঝি না। অনেকেই বলে থাকেন পোশাক নিয়ে এত কথা বলার কি আছে, হ্যাঁ এগুলো হচ্ছে শুধু বলা, অকারণে কথা বাড়ানো। বিষয়টি কি সেরকম? আমি আপনার সাথে একই সাথে অফকোর্স আমি একমত। পোশাক কেন, কোনো কিছুই অরাজনৈতিক না। হ্যাঁ, আমরা যে এখানে বসেছি এটা অরাজনৈতিক না, আমরা যে চা খাচ্ছি এটা অরাজনৈতিক না। হ্যাঁ, এভরিথিং ইজ পলিটিক্যাল। হ্যাঁ, যারা বলে যে আমি রাজনীতি করব না বা আমি রাজনীতি নিয়ে কথা বলি না, না বলাটাও এক ধরনের রাজনীতি। হ্যাঁ, সো অফকোর্স পোশাক রাজনৈতিক। কী অর্থে? যে ধরেন আমি যদি এই কনটেক্সটে চিন্তা করি যে পোশাক কেন ঠিক করে দেয়া হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, নারী পুরুষ, এটা আসলে নো ওয়ান হ্যাজ দ্য অথরিটি। নারীর পোশাক কি হবে এটা আসলে নারীর নিজের সিদ্ধান্ত, নিজের ব্যক্তিত্ব এবং নিজেরই ঠিক করার বিষয়। দ্যাটস ইট। আমি আবারও ফিরবো ছোট করে উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ। পরে আর নিশ্চয়ই আবার রুমা মোদক, দেখেন আমি এই ঘটনাটাকে যদি একটু করি, যে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো এবং আমরা বলছি যে নিশ্চয়ই ড্রেস কোড কি আমাদের অফিসের নেই? আপনি যে শিক্ষকতা করেন আপনার কি নেই? অথবা দেখেন মহিলা পরিষদের একজন নেত্রী, তার কথা একটা খুব ইন্টারেস্টিং কথা উঠে এসছে। তিনি বলছেন যে তার মানে কি, এর আগে বাংলাদেশ ব্যাংকে কেউ কি খুব অশালীন পোশাক পরে যেত, এমন কোনো পোশাক পরে যেত যেটা আসলে চোখে লাগার মতো? তাহলে হঠাৎ করে পোশাক ড্রেস কোডটা কেন, এই রাজনীতিটা কেন? নিশ্চয়ই এমনি হয়নি। আপনি যে শিক্ষকতা করেন সেখানে আপনি কি পোশাক পরে যান? সেখানে কি এখন নতুন করে যদি আপনাকে বলা হয় যে এইভাবে পড়তে হবে, কেন বলা হবে? সেটা কি কারণ, কি মনে হয় আপনার? নতুন করে যদি আমাকে বলা হয় আমি ইনসাল্ট ফিল করব। মনে হবে যে আমার পোশাক সেন্সের উপরেই তাদের ভরসা নেই। আমি একটা শিক্ষিত মানুষ, আমি বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি নিয়ে আমি কোথাও একটা চাকরি করতে গেছি, সেটা আমার যোগ্যতায় গিয়েছি, আমার কোয়ালিফাই হয়ে গিয়েছি। তো সেই ক্ষেত্রে যদি আমাকে পোশাকের নির্দেশনা দেওয়া হয়, আমার কাছে মনে হবে যে আমি ইনসাল্ট ফিল করব। আমার কাছে মনে হবে যে আমার পোশাকটাতে সে ভরসা করতে পারছে এবং আমার কোনো জ্ঞান নাই, আমার সেন্স নাই, আমার পোশাক সেন্স নাই। আমি একজন মানুষ মারা গেলে মৃতের বাড়িতে যে পোশাক পরে যাব, সেই পোশাক পরে তো আমি বিয়ে বাড়িতে যাব না। আমি যে পোশাক পরে বিয়ে বাড়িতে যাব, যে সেই পোশাক পরে মৃতের বাড়িতে যাব না। এটা তো আমার কমন সেন্স। আমি যে পোশাক পরে আমার অফিসে কলেজে যাব, সেই পোশাক পরে কিন্তু আমি যদি দেশের বাইরে ঘুরতে যাই সেই পোশাকটা আমি পরবো না। দেশের বাইরে যে পোশাক পরে আমি ঘুরি, আমি দেশের ভেতরে কলেজে সেই পোশাক পরে ঘুরবো না। তো একটা ছেলে বা মেয়ে সে যেসব ধাপ পার হয়ে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে যায়, তার সেন্সের উপর ভরসা না রাখা। তুমি একটা কথা বললে যে এর আগে কি মানুষ শালীন পোশাক পরতো না? আসলে শালীন এবং অশালীনের পার্থক্যটা তো দেশে দেশে কালে কালে একদম ডিফার করে, আপেক্ষিক একটা ব্যাপার। কাজেই আমাদের দেশের যে পোশাক সাধারণত আমরা যা পরি, আর এখন তো একটা মবের ভয় আছে, সেই মবের ভয়ের কারণেও আমরা যে পোশাক পরি সেটা কিন্তু সবসময়ই আমরা একটা শালীন, যদি বলি শালীন পোশাকের মধ্যেই আমরা চলি। আমি এইখানেটা যদি একটু সায়মা চৌধুরী, যখন রুমা মোদক যা বললো, আমরা এখানকার পোশাক ওখানে পরবো না, ওখানকার পোশাকে যদি কেউ পরেও, তা অন্যের কি সমস্যা হচ্ছে? আমি যদি কলেজে একটা হাতা কাটা জামা পরে যাই,
অথবা আমি বিদেশে যেই অল্প মানে যদি বলি তথাকথিত ছোট পোশাক পরি, সেটা যদি আমি এখানে পরি, সেটা কি অন্য কাউকে আসলে আহত করছে, অন্য কারোর শরীরে ব্যথা লাগছে, অন্য কাউকে আমি আসলে কোনোভাবে বা আমার দক্ষতায় কোনো ঘাটতি হচ্ছে তার জন্য কাজের ক্ষেত্রে যদি করেও থাকি, তাতেই বা সমস্যা কি? আচ্ছা, আমি আপনার প্রসঙ্গটাকে একটু একটা জিনিস নিয়ে বলি, যেটা আপনি শেষে বললেন যে দক্ষতার কোনো ঘাটতি হচ্ছে কিনা। দেখুন, আমরা যেই কনটেক্সটে আজকে এই আলোচনাটা উঠলো, হ্যাঁ, যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা জারি করলো এবং আবার সেটা প্রতিবাদের মুখে প্রত্যাহারও করলো, হ্যাঁ, এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমি আমার পত্রিকা মারফত বা মিডিয়া মারফত খবর দেখে যা বুঝলাম যে এই যে ইন্টারনাল মিটিং মিনিটস বলছেন, এটা কোনো পলিসি ডিসিশন না, এটা সম্পর্কে বিদেশে থাকা যা এখন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি তো দেশের বাইরে, উনিও ওয়াকিবহাল ছিলেন না, হ্যাঁ, উনি তার বিস্ময় প্রকাশ করেছেন মিডিয়াতে আসাতে, এবং তারই নির্দেশনা এটা আবার প্রত্যাহার করা হয়েছে। তো দেখেন, যদি এটা হয় যে আমি কর্মক্ষেত্রের পোশাকেই থাকি, হ্যাঁ, যেহেতু বিষয়গুলো বাকি সময় কে কি করছে সেটা লম্বা আলাপ হয়ে যাবে, হ্যাঁ। তো কর্মক্ষেত্রে দেখবেন যে আপনার প্রতিটা সেক্টরেই একটা মোটা দাগে দিক নির্দেশনা দেয়া থাকে, বিজনেস ফর্মাল, বিজনেস ক্যাজুয়াল, হ্যাঁ, যেরকম, হ্যাঁ। এবং এটা ধরেন অনেক সময় বলা হয় যে যেমন ডেভেলপমেন্ট সেক্টরে আমি যেখানে লম্বা সময় কাজ করেছি, বলা যায় যে আপনার সমাজ সংস্কৃতির সাথে সাযুজ্যপূর্ণ এরকম, হ্যাঁ। তো হয় কি যে মোটা দাগে, এবং এটা সবাই বুঝে নেয়, হ্যাঁ। কিছু আবার পেশা আছে যে ইউনিফর্মড, যেমন পুলিশ বলেন, হ্যাঁ, অন্যান্য ডাক্তার, সাংবাদিকদের কিন্তু ড্রেস কোড আছে, আমরা লাইভ করতে গেলে একেবারে আপনি যদি এই সার্কুলারটার ভাষা দেখেন, হ্যাঁ, একদম ধরেন নির্দিষ্ট করে ওন্না পড়তে হবে, এটা পড়া যাবে না, হ্যাঁ। তো এই জিনিসটা এসেছে, সেটা খুবই অ্যালার্মিং। আবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতন, মানে কেন্দ্রীয় ব্যাংক তো আমাদের, হ্যাঁ, সেখানকার মতন একটা প্রতিষ্ঠান থেকে, যাদের কিন্তু এই মুহূর্তে যদি এটা ইন্টারনাল, আমি ধরেই নিচ্ছি যে ঠিক আছে এটা পলিসি ডিসিশন না, একটা ইন্টারনাল মিটিং মিনিটস, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের আমাদের অর্থনীতির এরকম একটা ডিফিকাল্ট সময়ে কি এগুলো নিয়ে আলোচনা করার কথা? এটা কি প্রায়োরিটি হওয়ার কথা? মানে আপনি দেখেন যে আমাদের রিজার্ভ কমে গিয়েছিল, অফকোর্স বাংলাদেশ ব্যাংক একটা খুবই গত এক বছরে কিছুটা সেটার উন্নতি করতে পেরেছে, সাধুবাদ জানাই। তারপরে ধরেন আমাদের টাকার মান আনস্টেবল হয়ে গেছিল, এখন কিছুটা স্টেবল, তারপরেও যে একদম বিশাল কিছু ওরকমও না, হ্যাঁ। তারপরে আমাদের ব্যাংকিং সেক্টর অবস্থা, এত দুর্নীতি, এত খারাপ ঋণ, হ্যাঁ, এগুলো কোনো জীবনে ফেরত পাওয়া যাবে কিনা, পাচার হয়েছে, রিজার্ভ, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে, হ্যাঁ, যদি এমন হয় যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে তো আসলে আলাপ হওয়ার কথা যে এগুলোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কোনো অদক্ষতা আছে কিনা, কোন রকম সততার অভাব আছে সেখানে, সেসব বাদ দিয়ে পোশাক, হ্যাঁ। আমি রুমা মোদক আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। এই স্পর্শকাতর সময়, যেটি আমি সাইমা চৌধুরীকে এর আগে জানিয়েছিলাম, এই স্পর্শকাতর সময়, একটা স্পর্শকাতর সময়, এবং এখানে নানান ধরনের টেনশন কিন্তু হচ্ছে নারীদের নিয়ে, এইটা টেনশন, আমি বলবো যে এটা অস্বীকার করার কোনো কারণ নাই যে মেয়েদের নিয়ে নানান ধরনের ঘটনা ঘটছে গত এক বছরে আমরা দেখেছি, এটা তো এখন কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। আগেও ঘটেছে, কিন্তু এখনকার বিষয়টার মধ্যে নানান ধরনের পলিটিক্স জড়িত। এই সময়ে এসে আপনার কি মনে হয় কিনা যে এটা আসলে একেবারেই রাজনীতির অংশ? হ্যাঁ, আমার তো তাই মনে হয় যে একেবারেই সেটা একটা রাজনীতির অংশ, এবং হলো যে মানে লক্ষ্য করে, সুনির্দিষ্ট লক্ষ্য করে মেয়েদের পোশাকের উপরে, এবং ওই যে উনি যে কথা বললেন যে শব্দগুলো ব্যবহার করা, যে একটা মোটা দাগের যদি হতো যে হ্যাঁ সব জায়গাতেই থাকে, যে একটা ড্রেস কোড থাকে, বিভিন্ন অনুষ্ঠানেরও থাকে, বিভিন্ন অফিসের থাকে, কর্পোরেট অফিসগুলোর তো অনেক বেশি থাকে। তো সেই দিকে যদি মোটা দাগে একটা নির্দেশ, এবং আমার কাছে মনে হয় যে এত বছর ধরে চলে আসা একটা ব্যাংকিং সেক্টর, এবং সেই ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের মতো একটা মানে পিতৃ ব্যাংক শাখা, সেটা যদি এরকম একটা নির্দেশনা দিয়ে থাকে, আমি মনে করি যে এটা সম্পূর্ণই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, এবং কে বা কারা ভেতর থেকে, আমাদের যে নির্বাহী পরিচালক বোধহয় আরিফুর রহমান ওনার নাম, ওনার নির্বাহী পরিচালক আরিফ হোসেন, উনি যেটা বলছেন যে একটা মানসিক ঐক্য এবং সাম্য সবার মধ্যে যেন থাকে, এই জন্য যেটা আমরা স্কুলে করি, যে স্কুলের ইউনিফর্ম সবার এক থাকে, যেন আমার ওইখানে সবাই কে গরিব ঘর থেকে আসলো, কে ধনী ঘর থেকে আসলো, ওই শো আপটা না হয়। কিন্তু একটা অফিসে তো ওই জিনিসটা হয় না, ওখানে তো মোটামুটি
সবাই একই জায়গা থেকে বা একই ধরনের সিমিলার যোগ্যতা জায়গা পার হয়ে থেকে বা একই ধরনের পরীক্ষা পার হয়ে তারপর আসে। ওইখানে এই যুক্তিগুলো একেবারেই অমূলক। এই কথাগুলো যে উনি বলেছেন একেবারেই অমূলক কথা বলেছেন এবং পুরো একটা রাজনীতির অংশ বলেই আমার সেটা মনে হচ্ছে। আমি সাম্য এবং যোগ্যতার বিষয়টি সাইমা চৌধুরী আপনার কাছে জানতে চাইবো। সাম্য এবং ঐক্য, সাম্য এবং আমি একটা বিরতি থেকে ফিরে এসে সাইমা চৌধুরী আমি এই বিষয়ে শুনবো। বিরতির সময় পৌঁছে গেছি। অন্য পক্ষে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। অন্য পক্ষে আবারও স্বাগত জানাচ্ছি। আজ কথা বলছি নারীর পোশাকের রাজনীতি আর কত। সাইমা, আপনার কাছে প্রশ্ন ছিল যে যেটি বলছিলেন আরিফ হোসেন তার নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, তার জবানিতে রুমা মোদক জানাচ্ছিলেন যে সাম্য এবং ঐক্য এটি ধরে রাখার জন্য এই কথা বলা হয়েছে। আমিও পত্রিকা যেটা চোখে পড়েছে আর কি, উনি অন্যতম এক্সিকিউটিভ ডিরেক্টর, স্পোকস পারসন বাংলাদেশ ব্যাংকের, উনি যেটা বলেছেন যে এই সার্কুলারটা একটা মিডিয়া মারফত যতটুকু জানি যে একটা ইন্টারনাল মিটিং, এটা পলিসি ডিসিশন না, এবং এটা করা হয়েছে যে একটা ইউনিটি ধরে রাখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পলিসি প্রায়োরিটি, হ্যাঁ, বা কাজের প্রায়োরিটি, আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি একটা প্রবলেম, তারপরে ব্যাংকিং সেক্টরের অবস্থা এতগুলো খারাপ ঋণ, হ্যাঁ, এখন অনেকটুকু স্টেবল হয়েছে কিন্তু প্রচুর লোক তাদের বেতন পুরোটা তুলতে পারছে না। আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, কাজে কর্মে বিভিন্ন জন শেয়ার করেন, বিনিয়োগ পরিস্থিতি ভালো না, তারপরে ধরেন রিজার্ভ, হ্যাঁ, রিজার্ভ যে চুরি হয়েছে এই ঘটনার কিন্তু এখন আপনার অভ্যুত্থান পরবর্তী সরকার আসার পরেও সেটার কোনো ব্যাকট্র্যাক করে যে ওই চুরির সাথে কেউ জড়িত আছে কিনা, ইভেন ইন্টারনালি, এগুলোর জন্য তো ধরেন আসলে প্রথমে দেখা উচিত যে পেশাদারিত্বে কোনো ঘাটতি আছে কিনা, সততায় কোনো ঘাটতি আছে কিনা, দক্ষতায় কোনো ঘাটতি আছে কিনা, ডিগনিটিতে কোনো ঘাটতি আছে কিনা। আমি যদি ওভারঅল কর্মীদের কথা বলি, সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী বলেন বা পুরুষ বলেন, পোশাক পরিবর্তন, পোশাক নিয়ে এত ডিটেইল আউট করে এটা পরবা না ওটা পরবা না, অথবা এটা পরবা ওটা পরবা, হ্যাঁ, যেগুলো কোনো অফিসে নাই, হ্যাঁ, সেগুলো নিয়ে যদি আপনার ইভেন ইন্টারনাল মিটিংয়েও কথা হয়, সেটাও তো খুবই অ্যালার্মিং। সাইমা, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আসলে সবসময় যেটা করি এপাশ দিয়ে ওপাশ দিয়ে নানানভাবে বলি, আপনি যদি আমাকে ছোট কথা বলেন, আপনার কি মনে হয় কি কারণে আসলে এটা করা হচ্ছে? মেয়েদেরকে আটকে রাখা, কোনো বিশেষ? আমার কাছে মনে হয় যে ধরেন প্রাধিকার নির্ধারণের দুর্বলতা, যেটা আমার কাছে মনে হয় যে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বোর্ড এনাদের আসলে জানতে চাওয়া উচিত যে এই এরকম এত রকমের, মানে ধরেন যখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এই প্রতিষ্ঠানের, কেন্দ্রীয় ব্যাংক একটা বাংলাদেশের অর্থনীতিতে অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা বাদ দিয়ে কেন এটা নিয়ে স্ক্রুটিনি হওয়া উচিত। একদম। আমি আবারও ফিরবো আপনার কাছে রুমা মোদক, একই প্রশ্ন। আমার মনে হয়েছে যে আমরা আওয়াজ তুলেছি বলে, এবং এটা নিয়ে নেটিজেনরা কথা বলেছেন, পত্রপত্রিকায় সংবাদ হয়েছে, মেইন মিডিয়াতে সংবাদ হয়েছে, তারপরে জিনিসটা যদি না হতো তাহলে হয়তো এটা এক ধরনের থেকে যেত। আপনার মনে হয় কিনা যে এই যেটি সাইমা চৌধুরী বলেন, স্ক্রুটিনি করা উচিত এবং জবাব চাওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত না? হ্যাঁ, এই যে তোমার আগের কথার সূত্র ধরে একটুখানি বলি যে সে যদি পোশাক পরে যেত, এরকম পোশাক পরে যেত, তাতে কি তার যোগ্যতা বা দক্ষতার কোনো ঘাটতি হতো কিনা, বা তার আপত্তিটা কোথায় ছিল? আপত্তি কিন্তু কোথাও থাকার কথা না, কিন্তু আমরা হয়তো বা সামাজিক সাংস্কৃতিক একটা মূল্যবোধ বা সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকে সম্মান করেই আমরা চলি। তো যখন বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে একজন সহকর্মী বা একজন কর্মীকে, একজন এমপ্লয়িকে এরকম একটা পোশাক সম্পর্কে নির্দেশনা দেওয়া হলো, তাকে কি করা হলো? তাকে কিন্তু অবমূল্যায়ন করা হলো, তার রুচি এবং পুরুষদেরকেও বলা হচ্ছে যে জিন্স পরে আসবেন না, পরা যাবে না। গ্যাবার্ডিন জিন্স পরে কেউ অফিসে যায় না, যায় না, কখনো যায় না। এবং তারা তো অনেক ভাইবা দিয়ে আসে, আমি বললাম না, ভাইবার একটা নির্দিষ্ট পোশাক আছে, হ্যাঁ, তারপরে যখন ওরা যায় স্বাস্থ্য পরীক্ষা করে, সবকিছুতে একটা নির্দিষ্ট ড্রেস কোড তারা মেনে চলে। কাজে তাদেরকে এই সময়ে এসে এই নির্দেশনা দেওয়াটা পুরোই একটা উদ্দেশ্য। আবার প্রশ্ন হচ্ছে এই বিষয়টাকে আমরা কি ভাববো যে আচ্ছা ঠিক আছে এখন তো বন্ধ হয়ে গেছে না, এটাই আমি তোমার আসছিলাম যে তুমি বলছো যে আমরা একটা আওয়াজ ভয়েস রেজ করেছি বলে, আমরা প্রচুর প্রতিবাদ সমালোচনা করেছি বলে এটা বন্ধ হয়েছে। বন্ধ যদি প্রতিবাদ সমালোচনাটা না আসতো, এটা বহাল থাকতো, শুধু বহাল থাকতো না, দেখা যেত যে অন্যান্য প্রতিষ্ঠানেও এটা সংক্রামিত হচ্ছে, ধীরে 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 অন্যান্য প্রতিষ্ঠানেও হয়তো এরকম একটা কথা বা এরকম একটা সার্কুলার দিয়ে বলা হচ্ছে তুমি এই পড়তে পারবা, এই পড়তে পারবা না। এবং এই যে খড়গটা পুরুষের ক্ষেত্রে নেমে আসছে খুব হালকাভাবে, এবং নারীদের ক্ষেত্রে নেমে আসছে একটু কড়াভাবে, পুরুষকে রাখা হচ্ছে আর কি সাথে, এরকম একটা ধারণা আমার কাছে হয়েছে। একইভাবে স্যার আপনার কাছেও আমার শেষ প্রশ্নই আসলে এটা যে আমরা আসলে ভয়েস রেজটা করে যাব কিনা, বা কোন উপায়ে করব, অথবা এটার আসলে ঠেকানোর উপায়টা কি?
অফকোর্স আমাদেরকে ভয়েস রেজ করে যেতে হবে। একটা জিনিস আমি জাস্ট একটু যোগ করে, যেহেতু প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ, যে আপনি দেখবেন যে আরিফ হোসেন সাহেবকে জিজ্ঞেসও করেছেন সাংবাদিকরা যে এরকম কোনো প্র্যাকটিস কি আপনারা দেখেছেন, যে উনি আবার বলেছেন যে পত্রিকা মারফত যেটা জানি উনি বলেছেন না এখন নাই, কিন্তু এটা আমরা ইউনিফর্মিটির জন্য। কথা হচ্ছে ধরেন এই ধরনের আমাদের এখন একটা রিফর্ম করার কথা, হ্যাঁ, অভ্যুত্থান পরবর্তী সরকারে, সেখানে ধরেন পুলিশের কথা যদি ধরি, তারা এসে পুলিশের ব্রুটালিটি এখনো চলছে, আমরা দেখছি, থামেনি কিন্তু, হ্যাঁ। সেখানে তার পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন আসছে যদি সেটা ইউনিফর্মেও ধরি। তো এই যে ধরেন আসলে মানে যে ইস্যুটা আসলে প্রায়োরিটি হওয়ার কথা না, মানে হ্যাঁ, আবার ধরেন যদি পোশাক এতই হয়, আমি তো উল্লেখ করব যে ধরেন অভ্যুত্থানের সময় আপনার মনে আছে কিনা যে একটা ছবি ছিল যে বৃষ্টিতে ভেজা দুটো মেয়ে হাত উঁচু করেছে, আমরা সাধারণ মানুষরা অনুপ্রাণিত হয়ে রাস্তায় নেমে এসেছিলাম, একটা মেয়ে প্রিজন ভ্যান একা আটকে দিয়েছে, তখন কোনো সমস্যা হয়নি, তখন পোশাক নিয়ে কিছু হয়নি। এখন এটা এত কিছুর মধ্যে আমাদের তো আসলে আপনার ধরেন রাজনৈতিক অস্থিরতা আছে, হ্যাঁ, আমরা স্বীকার করি বা না করি, সামাজিক অস্থিরতা আছে, যে কোনো ইস্যুতে নারীদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে, নট অনলি পোশাক, হ্যাঁ, এটা সেটা, হ্যাঁ, এগুলো তো সবসময় ছিল, বেড়েছে কি কমেছে সেই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু সবসময় ছিল। এইগুলোকে অ্যাড্রেস না করে হঠাৎ করে এসে, এবং ধরেন একটা বাংলাদেশ ব্যাংক তো ধরেন কেউ যায়ও না ওখানে, তারা নিজেরা কাজ করে, এমন না যে তারা কাস্টমার হ্যান্ডেল করে, হ্যাঁ, ওখানে ধরেন, এবং তারা নিজেরাই বলছে যে না এরকম কোনো প্র্যাকটিস এখন নাই, কিন্তু আমরা এটা করছি। আমার তো মনে হয় যে আসলে তাদের উচিত হচ্ছে আগামী কয়েকদিন গভর্নর সাহেব ফিরে আসলে তাদের নিজেদের ভেতরে একটা শুদ্ধি অভিযান চালানো, যে তাদের দক্ষতা, তাদের কোনো অদক্ষতা ছিল কিনা। একটা বড় প্রশ্ন হচ্ছে যে ধরেন যে ব্যাংকিং সেক্টরের অবস্থা এখনো স্টেবল না, হ্যাঁ, তো এই কাজগুলোতে তাদের কর্মকর্তাদের অদক্ষতা আছে কিনা, দৃষ্টি ঘোরানোর জন্য করছে কিনা, একদম প্রাইম প্রায়োরিটি গুলোতে তাদের কাজ করা উচিত বলে আমার কাছে মনে হয়। রুমা মোদক, আপনার এবং এই ঘটনার স্ক্রুটিনি করা উচিত, যে এটা কেন সার্কুলারটা আসছে, উইথড্র হয়েছে তো সমাজের চাপ, এটা তো বোঝাই যাচ্ছে। ব্যাপারটা ও বললো, সেটা সাইমা বললো, সেটা হলো যে স্ক্রুটিনি করতে চায় কিনা বা করবে কিনা আদৌ, সেটা আমার কাছে একটু সন্দেহ আছে। স্ক্রুটিনি যাতে করে সেজন্যই আমাদের কারণ হচ্ছে যে না হলে আপনার ধরেন এটা একটা সিম্পটম, এটা রুট কজ, এটা লিটমাস টেস্ট, হ্যাঁ, এটা একটা সিম্পটম। কথা হচ্ছে ধরেন আমার একটা ব্যাগ টান দিয়ে গেছে, ওটা হয়তো ফেরতও পেয়েছে আমি পুলিশের সহায়তায়, তার কিন্তু কথা হচ্ছে যে আমার দেখতে হবে যে এলাকায় চুরি বেড়ে গেল, ব্যাগটা টান দিল কারণটা কি পেছনে, বা একটা চিন্তা বেড়ে গেলে এটার প্রতিকার কি হওয়া উচিত। নির্বাহী পরিচালক আরিফ হোসেন, আমরা তো মিডিয়াতেই সব পড়েছি, উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে মানসিক বৈষম্য লোপ করার জন্য তিনি এটা করেছেন। কিসের মানসিক বৈষম্য? ওই যে পোশাকের ক্ষেত্রে নাকি মানসিক বৈষম্য তৈরি হয়, মানে এতই লেম এক্সকিউজ গুলো উনি দেখিয়েছেন যে আসলে আমরা মানে ভাষা খুঁজে পাচ্ছি না। তো যে কথাটা তুমিই বলছিলে যে আমাদের ভয়েস রেইজ করা, আমরা আসলে এই ভয়েসটা রেইজ করতেই থাকবো, এবং আমরা জানি না সেটা কতদিন পারবো, এবং যতদিন ভয়েস রেইজ করতে পারবো এবং খুব জোরে সোরে বলতে পারবো, অনেক ধন্যবাদ, হয়তোবা দেখা যাবে যে এই ধরনের সার্কুলারগুলো দেওয়ার আগেও প্রতিষ্ঠানগুলো ভাববে। সাইমা চৌধুরী ধন্যবাদ, রুমা মোদক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, যতটুকু পারা গেল আমরা এই বিষয়ে আমাদের ভয়েস রেইজ করলাম। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে 24 ঘন্টা।